মুখস্থ তো করলাম, কিন্তু মনে থাকলে হয়। আরে দূরও, আপনি খামোখা টেনশন করতেছেন। মুখস্থ বলতে কি আর ঝরঝরে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ নাকি? শোনেন, পুরো খোয়াবের ভাওটা মনে রাখবেন, বলার সময় সাজায় গোছায় বলবেন। ঠিক আছে, দেখো, দোয়া রেখো। কত তুমি আবার কোন দরবার নিয়ে হাজির হলে? ওর দরবার তো একটাই, যাহা চাই তাহা পাই। জি না, যাহা চাই তাহা পাই না। আমি যাহা চাতেছি তাহা কিন্তু পাতেছি না। তো কি চাতিস আর কি পাতিস না সেটা খুলে বলো। আমি কলিপারে তো আমার কথা আপনি কানেই তোলেন না। ওদিকে যে ঘটনা ঘটে যাচ্ছে, আপনি যে 12টা বাজার পথে সেটাকে আপনি টের পাচ্ছেন না। এটা আবার কি করছো? কোন ঘড়িতে আবার আমার 12টা বাজলো? গুলাপাট টগর কাল থেকে কী জানি ওই কী জানি নাম করলো ধলাশাই, হ্যাঁ মনে পড়েছে, যে হোম সার্ভিস শুরু করতেছে। হোম সার্ভিস? সেটা আবার কি বস্তু? ভোরবেলায় গ্রামের পুরুষ মানুষরা কাজে চলে যায়, রাত্রিতে যখন সদা নিয়ে বাড়ি ফেরে চুলের মধ্যে দেয়, সেটা রান্না হয়, তারপরে খায়। তাই ওরা ঠিক করেছে কাজে যাওয়ার সময় সবাই বাজারে ফর্দটা দোকানের মধ্যে ফেলে দিয়ে যাবে, আর ওরা ফর্দ দেখে ভ্যানে ভ্যানে বাড়ি গিয়ে সদা পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, এটা তো বিরাট সমাজ সেবা। হ্যাঁ, আরে এতে আমার 12টা বাজার কি আছে? আপনার দেখতেছি জেনারেল নলেজ বলে কিচ্ছু নেই। আপনি ছাড়া আর কেউ সমাজসেবা করলে বিষয়টা কতটা ড্যামেজিং হবে আপনি চিন্তা করে দেখেছেন? নেক্সট ইলেকশনে যদি গোলাপ টগর আপনার সাথে কন্টেস্ট করে কি হবে একবার ভেবে দেখেন। এইবার বুঝেছি কিছুটা। আচ্ছা, ওদের এই বুদ্ধিটা দিচ্ছে কিনা, এদের পিছনে কিটা আছে? কিটা আবার ওই ধলাশাই। রাতের কোন প্রহরে খোয়াবটা দেখেছিলে মনে করতে পারলে? খোয়াব দেখে ঘুম ভেঙে গেল। তখন ধরেন চারিদিকে আধার ভুড়ি কুষ্টি, তখন সময় যে কত সেটা তো অনুমান করা কঠিন। কঠিন হলি তো খোয়াবের মাঝে যা বলাটাও কঠিন গো বাপু। এই ভোর রাতি দেখলে একরকম, মাঝ রাতি দেখলে আরেক রকম, আর সাঁঝ রাতি দেখলে আবার আরেক রকম। সেটা যদি জানতাম তাহলে তো বালিশের তলে ওই ঘড়ি নিয়ে ঘুমাতাম। 3 প্রহরে 3 রকম মাঝে যা, 3টাই বলেন, ওই ভাগ্যে যেটা আছে সেটাই ফলবে। না না না, এইভাবে বলাটা সম্ভব না। সিরিয়াস খোয়াব, সূক্ষ্ম হিসাব করতে হবে। কসাইয়ের দোকানে জবাই করা ছাগলের সাথে তোমার দেহটাও ঝুলছে, গলা কাটা, রক্ত ঝরছে। খুবই সূক্ষ্ম হিসাব করতে হবে। তুমি তোমার মেয়ের মার কাছ থেকে শুনে আসো, সে হয়তো সময়টা খেয়াল করে থাকতে পারে। কথাটা ভালো বলেছেন, মেয়ের মার আবার সময় গানটা খুবই টনটইনে। যাও শুনে এসো, খোয়াবটা খুবই সিরিয়াস, আন্দাজে গণনা করলেই সমস্যা হবে। তা এরকম খোয়াব কি তুমি এই প্রথম দেখলে, না আগেও 2-1বার দেখেছো? যে না, দেখলে তো আপনার কাছেই ছুটে আসতাম। তাহলে এখন ছুটে যাও মেয়ের মার কাছে, শুনে এসো, যাও। আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা, তোমার কি মনে হয় মোকা, এই ধলাশয় তো আমাদের লোক না? গত বছর তো আমাদের হয়ে ক্যাম্পেইন করেছে, তাছাড়া গোলাপ টগর এরাও তো করেছে। গতবার করেছে বলে যে এবারও করবে তার কোনো গ্যারান্টি নেই। মানুষের মন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তাছাড়া আপনার কাজের কোয়ালিটিও আগের মতো নেই, আশেপাশে বেশ বদনাম শোনা যাচ্ছে। ধরো, তুমি বেফাস কথা বলতে শুরু করলে আর থামো না। আমার গ্রামের কেউ মানে ওই গোলাপ টগর ওরা কি আমার এগেনস্টে ইলেকশনে দাঁড়াবি? ওখানে ভাবে সাহেব মনে হচ্ছে সেরকম কিছু প্ল্যান রয়েছে। ধলাশাই ওখানে ব্যাকিং দিচ্ছে, অলরেডি ভ্যান কিনে নিয়ে এসেছে। কাল সকাল থেকে মাইকিং হবে। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, এই হোম সার্ভিসের মজাটা যদি একবার গ্রামের মানুষ পেয়ে যায়, তাহলে কী ঘটনা ঘটবে। ওরে বাবা রে, তাহলে পরে তো আমার 12টা ভেজে 13টার কাঁটা ঝুলবে নি। হ্যাঁ, তো জাপান তাহলে ওই মাইকিংয়ের কথা যে বললো, অমুকা কি করা যায়? বসে থাকেন, চুপ করে বসে থাকেন। হ্যাঁ, এরকম করে বলো না, একটা বুদ্ধি বার করো অমুকা। আর কত বুদ্ধি দেবো? আল্লাহ কি আপনার মাথায় কিছুই দেয় নাই? আচ্ছা ঠিক আছে, এই বুদ্ধিটা আমি বার করবো নি। এলাকত তুমি এক কাজ করো, তুমি ওই গোলাপের যে কও ওরা মাইকিং করার আগে আমার কাছ থেকে যেন মানে ওই ইউনিয়ন পরিষদ থেকে যেন পারমিশনটা নিয়ে নেয়, বুঝেছো? আমার কাছে যেন একটা লিখিত দরখাস্ত করে পারমিশন চেয়ে। ঠিক আছে, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। কি আমার কাছে যখন লিখিত পারমিশন নিতে আসবে তখন আমি পারমিশন দেবো না, মাইকিং বন্ধ, হোম সার্ভিস বন্ধ বন্ধ বন্ধ। তার মানে বোঝা গেল আপনার মাথায় কিছুটা হলেও বুদ্ধি আছে।
শোনেন, হ্যাঁ। আরেকটা কাজ করতে হবে, তাহলে বিষয়টা পাকা পড়তে হবে। আচ্ছা এগুলি বাদ দেন, এখন ওই খোয়া মুখস্থ করতে থাকেন। উফ, এই তুমি খাওয়াবের কথা বলি না, আমার টেনশন বেড়ে যায়, বুঝেছো? ওই ধলাশয় যখন আমার সামনে আসবে তখন দেখবা আমি ঘর ঘর করে সব মুখস্থ বলে দেবো। হ্যাঁ, আরে তারপরও চোখ গুলাতে থাকেন। আরে দিচ্ছি তো, ভুলাচ্ছি তো, জানাম না। খোয়াবটা যদি তুমি মাঝরাতে দেখে থাকো তাহলে ঘটনাটা তোমার সাথে সম্পর্কিত না। তাহলে কার সাথে সম্পর্কিত? ধরো তুমি কারো উপরও খুশি না, ইরাম কারো হতে পারে। খুশি না? আমি তো সব কিছুতেই খুশি, তবে আমাদের ওই খুনকা চেয়ারম্যানের কিছু কিছু ব্যাপারে অখুশি অখুশি একটু ভাব। থাক, এ নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তাইতেই তুমি খুশি থাকো। যাও। যে আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, সালাম আলাইকুম গুরুজি। তুমি আবার কি মনে করে? তোমার তো তালিম আপাতত বন্ধ। জি না গুরুজি, কালকে সকালেতে আবার তালিম শুরু হবে। তালিম শুরু হবে মানে? না না, আরে সকালবেলা তো বেগমরে আমার গল্প শোনাতেই হবে। না আব্বা, হয়েছে কি, আপনি যদি চান তাহলে পরে ওনারে সকালবেলা আপনি তালিম দিতে পারেন। আমার নাটকের ডায়লগ মুখস্থ করতে হবে তো, তাই আপাতত সকালে গল্প শোনা বন্ধ রাখতে চাই। ও, তোগের ভাব বোঝা মুশকিল। এই বলিস এক, ওই বলিস আর এক। তা ঠিক আছে, কাল সকাল থেকে আবার তোমার তালিম শুরু হবে। যাও, বাড়ি চলে যাও। না আব্বা, ওই যে তখন পায়েস রান্না করেছিলাম, তা আপনি খেয়ে অনেক সুনাম করলেন, তাই ভাবতেছি আপনার ছাত্ররা একটু খাওয়াই দিই। ও তাই? জি। হ্যাঁ। গুরুজি আপনার শরীর এখন ভালো? চুপ করে বসে থাকো, কথা বলবে না। না মানে বাড়ির দিকে চলে যেতাম, ওই পেখম বসো বসো, পায়েস আসতেছে, পায়েস খায়ে তারপরে যেও। জি জি। কাল ভোরে আসবে তো? ও ছোট ভাই, সাইলেন্টের উপর খান তো, এত শব্দ করে খায়েন না, ঘুমে মারাত্মক ডিস্টার্ব হচ্ছে। ও সরি সরি সরি। কি করলেন আপনি? আমার মুখের উপর গরম চা ফেলা যেতে। ও কুদা, না না, ওই যে সাইলেন্টের উপর দিয়ে খাইতে গিয়ে মানে মনে করো যে স্লিপ করেছে মুখতে, বুঝছো, সেই জন্য সরি। হ্যাঁ সরি? আরে চাচা, সরি বলেই জীবনটা পার করে দিচ্ছে। এ বুদাই, এখানে তো চাচাগিরা। আর বলবেন না, ঘুমের ঘরে আমার চাচার ভাই ঠিক থাকে না। এই যে মি ভাই, আপনি আইছেন, এই দেখেন আপনার গুণধর ছোট ভাই কি করেছে, আমার মুখের উপর গরম চা ফেলাইতেছে। এখন যদি আমার মুখের ম্যাপ চেঞ্জ হয়ে যায় তাহলে আমার পুরনো মুখ কিটা ফেরত দেবে বলেন? এই বসে থাকা অবস্থায় চা ফেললো কিরাম করে? কেউ সুরে মেরেছে নাকি? না না, আমি তো বসে থাকিনি, আমি শুয়েছিলাম, ঘুমোয়েছিলাম ওনার থাইয়ের উপর, বুঝতে পারিছেন? তা তুমি আমার বাড়িতে না যেয়ে ওনার ছায়ের উপরে শুয়ে আছো কি জন্যে? ও তো বাড়ি যাবে না, জবার উপর অভিমান করেছে। সবার উপরে অভিমান? তা বোধহয় কি নিয়ে অভিমান করেছে তুমি? আচ্ছা বলেন দিনি, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হচ্ছে খুব কমন জিনিস, যদিও বিষয়টা একটু গোপনীয়, তারপরও আপনারা বড় ভাই, আপনাকে বলতে কোনো সমস্যা নেই। এই জবার বেরেন্ডা তো কোনো ওয়ার্ক করে না, তাই ওর বেরেন্ডারে রিটায়ারমেন্টেতে ফিরে আনার জন্যই একটা বই আমি ওরে উপহার দিছি। বইটার মধ্যে মনে করেন চোর ধরা, চুরি বন্ধ করা, তারপরে বাটি চালান, হ্যাঁ, চুরাই মাল ফেরত পাওয়া, এই সমস্ত যাবতীয় জিনিসের মন্ত্র লিখা আছে, বুঝতে পারিছেন? তা জবারে আমি বলেছি যে তোমার বেরেন্ডারে আবার রিটায়ারমেন্টেতে ফিরে আনার জন্য কয়টা মন্ত্র মুখস্থ করো, তাতে তোমার বেরেন্ডাও খুলবে, মন্ত্রগুলোও কাজে লাগবে। সে কি বলিছে জানেন? ছি ছি ছি, বলতে লজ্জাও করে, আবার না বলেও থাকতে পারতেছি না। ও ছোট ভাই, আপনি একটু বলে দেন না। তোমার কথা আমি বলতে যাবো কি জন্য, তুমি বলো। না বোঝেনি তো, আমি বলবো, তাও একটু বাও দিয়ে নিলাম আর কি। না আমি ভাই শোনেন, আমি বললাম যে তোমার ওই বেরেন্ডারে রিটায়ারমেন্টেতে ফিরে আনার জন্য তুমি মন্ত্রটা মুখস্থ করো। সে কি বলিছে জানেন? বলিছেন আরেকটা বিয়ে কইরে সেই বউরে আইনে মন্ত্র মুখস্থ করাও। এটা কোনো কথা হলো বলেন?
একটা মন্ত্র মুখস্থ করার জন্য যদি আরেকটা বিয়ে করা লাগে তাহলে আমি কনে যাই? তারে যতই বলবো যে তুমি মন্ত্র মুখস্থ করো, বেরেন্ডারে ওয়ার্ক করো, সে তো এরকম একটা করে বিয়ে করার কথা বলবে না। হ্যাঁ, যদিও 4টি বিয়ে পর্যন্ত জায়েজ আছে, কিন্তু তারপর বলেন এতগুলো বিয়ে কি আমি করতে পারি? তার উপর আপনারা আমার বড় ভাই, আপনাদের কপালে এখনো জোটেনি, কিরাম করে করি বলেন? সে আমার স্বামী, আমার ভালোর জন্যই তো বইটা কিনে এনেছে। পড়লি পড়ি আমারই বেরেন খুলবে, অথচ আমি তারে কি একটা বাজে কথা বলেছি। মানুষটা একটু বাসার হলেও খুব সহজ সরল, তার মনে দুঃখ দেওয়াটা ঠিক হবে না। সে আমারে কত আদর করে, প্রিয়তম স্যার ডাকেই না। কুটরা কুটরা অন্ন কুটরা নখ বাকাতি সালান হামেস খেল দাউদ কেল গুরমুস আহে কুটরা নইয়া। কুটরা কুটরা অন্ন কুটরা নখ বাকাতি সালান হামেস খেল দাউদ কেল গোরমুসায় হামেস খেল দৌদ কেল গোরমুজায় কুটরা নাইয়া। এই যে দেখছেন মে ভাই আবার ডুলে শুরু করেছে। মে ভাই ওর বাড়ি যেতে দেন, ওর রাত কানা হওয়ার সময় হয়ে গেছে। এখন যদি ওর বাড়ি না পৌঁছে দেয় তাহলে পরে দেখা গেল যে কোলে করে নিয়ে যেতে হবে। এই এই আর ঢুলে না, যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও। এই এই বাড়ি যাও, বাড়ি যাও। ঝগড়াঝাটি মানবিমান যেসব আছে সেটা বাড়ি দিয়ে করে গিয়ে যাও, যাও ওরা। আচ্ছা যাচ্ছি, কিন্তু আপনাকে বুনরে বলে দেবেন আমার যেন আর বিয়ের কথা না বলে। পুরুষ মানুষ তো স্ত্রীর প্ররোচনায় যে কোনো কিছু করে ফেলতে পারি, তাই না? যাও তুমি এখন বাড়ি যাও, যাচ্ছি। রাত কানা যাও যাও যাও। দেখি বলবেন না এটা ডান্ডা দাঁড় করা। এ ভাই রিহার্সাল কেমন হলো? না আজকে কোনো রিহার্সাল ফিহার্সাল হয়নি। আজকে ওই যে নটরাজদা কিরাম করে নাটকটা হবে সেটা ব্যাখ্যা ট্যাখ্যা করলেন আর কি। তা মনে হচ্ছে বিরাট কিছু একটা হতে যাচ্ছে, কঠিন। সাপ আপনার নতুন নায়িকা কিরম অভিনয় করলো? তুই কার কথা করছিস? কার আবার? মায়ের উপকন্যার কিরম অভিনয় করে সে? না বললাম না আজকে কোনো রিহার্সাল ফিহার্সাল হয়নি, তবে তার ভাব সব দেখে মনে হচ্ছে তিনি বিরাট একজন অভিনেত্রী। ওহ, তার সঙ্গে একটু ফেস টু ফেস অভিনয় করতে পারলে জীবনটা একদম সার্থক হয়ে যেত। ফেস টু ফেস আবার কি? অভিনয় তো করছেন তিনার সাথে। না না, তিনার সাথে তোরা কেটা করেছে? তিনার মামার ক্যারেক্টার তো। হ্যাঁ, আচ্ছা তুই ক তিনার মামার ক্যারেক্টার আমাকে মানায়? আমার তো ইয়াং একটা ফেজ ওনাকে মানায়। কেন মানাবে না? আপনি যেরকম মোটা সুটা, তা আপনি তো মনে করেন যে মামার উপর দিয়ে চাচা সব মানাবে। এই তুই একটা মহা বেয়াদব ছেলে, ফাজিল জানি কথাকার। বড় ভাইয়ের সঙ্গে কিরাম করে কথা কথায় সেরকম শিখিস নি? মোটা শোনা আমি না। আচ্ছা স্বর্ণবু, এই আপনাকে এই রিহার্সাল জিনিসটা কিরম? রিহার্সাল রিহার্সাল হচ্ছে একটা ঝাল জিনিস, খালি পারে মুখ পুড়ে যায়। আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন তাই না? ভাবতেছেন যে রিহার্সাল কি আমি তা বুঝি না। রিহার্সাল হচ্ছে রিহার্সাল হচ্ছে রিহার্সাল হচ্ছে তুই বলে জানিস? শোন, রিহার্সাল মানে হচ্ছে মহড়া, মহড়া মানে হচ্ছে রিহার্সাল। এখানে যে কিভাবে ডায়লগ বলবো, কতি দাঁড়াবো, এগুলা সব তালিম দেওয়া হয়। বুঝতে পেরেছিস? হ বুঝলাম। তা আমি যে এই যে সারাদিন আপনার সাথে সাথে থাকি, তা আপনার ওই ডায়লগতে কয়টা ডায়লগ আমার ভাগ দিলি হয় না? আপনার তো মেলা ডায়লগ দেওয়া যায় না রে, যার যার ডায়লগ তারই বলতে হয়। বুঝতে পেরেছিস? আচ্ছা বাদ দে, শোন, আব্বা আসার কথা ছিল, আজকে বাজার সদাই করে দেওয়ার কথা ছিল, আসিছিল?
কাল সব করে দেবে নে। আজ রাতি ওই বাড়ির থেকে খাবার আসবে। ও স্বর্ণ খালা ভিতরে আসতে পারি? এসো। আচ্ছা, স্যার। কি ব্যাপার, খালি হাতে কেন? সেটাই তো বলতে আসিছি, কাল ভোরে মালাবু আর খুনকার দুলাভাই হানিমুন করতে মধুচন্দ্রিমায় যাচ্ছে 6 মাসের জন্য, তাই তিনারা আপনাদের সাথে একসাথে বসে খাতি চান। হানিমুন করতে মধুচন্দ্রিমায় যাবে? এই গ্রামের লোকজনের ভাব কথা শুনলে হাসি পায়, বুঝলি? হাসি জিনিসটা খুব সহজে পাওয়া যায় না। চলেন শিল্পীরুষ, আপনারও জাতি বলিছে। হাই, শিল্পী রুশকিডা? তুমি তারে রুশনাই খালা ডাকবা, আর সে তোমারে তেরা মামা, বুঝতে পেরেছো? রুশনাই খালা, তেরা মামা, হঠাৎ করে খালা মামা আসলো কোনথা? হিসাবতে আসলো। শুনো, তুমি যদি আমার আব্বারে দুলাভাই ডাকো, তাহলে পরে আমি তোমার খালা হই, সেই হিসাবে রুশনাই তোমার খালা হয়। বুঝা গেল? যে গেল সবই গেল। সবই গেল মানে? সবই বুঝা গেল। চলেন রুশনাই খালা, মালাবু আপনারও জাতি বলিছে। যে চলেন তেরা মামা। এই যে কোথাও যাওয়ার আগে সাজে গুজে যেতে হয়। তুমি যাও, আমরা সাজে গুজে আসতেছি, যাও। ঠাকুর, কাল সকালে কিন্তু বাজার যেতে হবে, মালপত্র কিন্তু প্রায় শেষের দিকে, তেল ওভালটিন সবই কিন্তু শেষের দিকে। তুমি ভাই বাজারে তো আপনি যান, আমারে পাঠাতে চাচ্ছেন কে? না মানে কাল সকালে ওই নটরাজদার সঙ্গে আমার একটা দেন দরবার আছে তো, সেজন্য তুই যাবি, ঠিক আছে? হ্যাঁ, কিসির দেন দেবো সেটা তো জানি, করতেন মামার পাট, এখন আপনি নায়কের পাট চাচ্ছেন। একদম চুপ থাক, খালি জানি কোনে বলেছি না মিয়া ভাই প্রিয়াবের বিষয় নিয়ে কথা বলবি না কখনো। শোন, ওই যে সাবানও কিন্তু এক ডজন লাগবে, সাবান কিন্তু প্রায় একাত মামা। কি ব্যাপার, চা খাবেন নাকি? দিলি দিতে পারো, কিন্তু চা খাওয়াটা উদ্দেশ্য না। তা কি উদ্দেশ্য, ভালো না খারাপ? ভালো, খুবই ভালো। কালকে যে তোমরা হোম সার্ভিসের মাইকিং করবা, সে মাইকিংয়ের জন্য পারমিশন নিয়েছো? মাইকিং করতে আবার পারমিশন কি? হ্যাঁ, কি এই জাতীয় মাইকিংয়ে চেয়ারম্যানের লিখিত পারমিশন লাগে। লাগে নেবো? হ্যাঁ, শোন, কাল সকালে ঘুম থেকে উঠে একটা চেয়ারম্যান বরাবর দরখাস্ত লিখবি, লিখে পারমিশনের ইয়ে করে স্বাক্ষর করে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ, এখন কি চা দেবো? না, চা খাবো না। কি খাবেন? কিছু খাবো না, আমার কাছে পান আছে, আমি পানি খাবো। ও আচ্ছা, রাখ। এই সময় যখন খাতার উপরে কি লিখেছিস? এ তো সিনেমার নাম মনে হচ্ছে, সখী তুই কার। এ ভাই, আন্দাজের পর কথা বলবেন না তো, এটা কোনো সিনেমার নাম না, এটা হচ্ছে একটা কবিতার শিরোনাম। একজনের শিরোনামটা দিয়েছে, এখন এই শিরোনামের উপর বেস করে নিয়ে আমার পুরো কবিতাটা লিখতে হবে। হ্যাঁ ভালো, সখী তুমি কার, সখী আমি মহাসিনের। এটা আপনি কি বললেন মে ভাই? ঠিকই তো বলেছি, দোলন তো সখী না, তো দোলনের হাজবেন্ডের নাম তো মহাসিন, তাই না? কিসের মধ্যে কি পান্তাবাতে কি, এর মধ্যে আপনি দোলন মহসিনটা টানে আনছেন কি জন্য? বুঝি রে বুঝি, চাউলের মধ্যে সুজি, সবই বুঝি। সেটা আপনি বুঝতে পারেন, কিন্তু সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন না, কারণ হচ্ছে আপনি সিনিয়র, আপনি একটা গ্যাপের উপর দিয়ে ডিফারেন্ট রাখা উচিত। আর তাছাড়া আপনি যে ওই মারূপ কন্যারে নিয়ে এত লাফালাফি করতেছেন, সেটাকে আমি আপনার কোনোদিন বলেছি? বলেন, বলেছি না, মুখে বলতেছিস নে, কিন্তু বলতে তো কোনো বাকিও রাখতেছিস নে, বেয়াদব। কথা বললে বিয়াদব হয়ে যাবে আপনি। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় সারে না, বায়োস্কোপের নেশায় আমায় সারে না। ডাইনে তোমার সাসার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। অতুলনীয় কণ্ঠস্বর, সন্ধ্যা মুখার্জির মতো একেবারে। তা মালা বানু, তোমার কেমন লাগলো? খুব সুন্দর, খুবই সুন্দর। তা এত সুন্দর গান তুমি কার কাছে শিখেছো মা? নিজের কাছেই শিখেছি। আচ্ছা, আপনারা হানিমুন করতে কোথায় যাচ্ছেন 2 নম্বর মা? 2 নম্বর মা, এটা আবার কি ডাক? ও মা,
হিডাই তো ঠিক ডাক 2 নম্বর মা। আপনি হচ্ছেন আমার আব্বার 2 নম্বর স্ত্রী, সেই হিসেবে তো আপনি আমার 2 নম্বর মা, তাই না? 2 নম্বর স্ত্রী হলে 2 নম্বর মা ডাকতে হবে? মা কখনো 2 নম্বর হতে পারে? পারে 2 নম্বর মা। যেহেতু আপনি কোনোদিনই আমার মা হতে পারবেন না, তাই আপনি আমার 2 নম্বর মা। বাদ দাও মালাবানু, ও যে নামে ডেকে খুশি হয় সেই নামে ডাকতে দাও। আসলে ও তোমার সম্মান করছে কিনা সেটাই বিচার্য বিষয়। তুমি 2 নম্বর মাই দেখো মা। 2 নম্বর মা ডাকটা কিন্তু শুনতে সুন্দরই লাগে। স্বর্ণবু আরেকটা গান গাও না। গান তোরাই শুন। 2 নম্বর মা হয়ে 2 নম্বর মেয়ের গান আমি শুনতে পারবো না। এই মেয়ে আমার সংসারে অশান্তি করে ছাড়বে। কি সুন্দর একটা গানের পরে কি একটা অতি নাটকীয় ঘটনা। যাও মা, তোর মারে একবার মা বলে ডেকে এসো। যাও যাও, যা না মা। আব্বা, আমি আপনাকে সরি বলতেছি। উনারে আমি কখনোই মা বলে ডাকতে পারবো না, এই রিকোয়েস্টটা আপনি আমারে করেন না। রোশনাই সব হারমোনিয়াম নে সব। আসি আব্বা, আসসালামু আলাইকুম। আল্লাহ রে, কি বিপদের আলামত তুমি দেখালে আল্লাহ। এখনো তো হানিমুনের বিপদ কাটলো না। আব্বা থাক আব্বা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না আব্বা। আচ্ছা, তুমি এরকম একটা ছেলে মানুষের মতো কাজ কেন করলে বলো দিনে মালাবানু? কি ছেলে মানুষের কাজ করেছি? ছেলে মানুষই না, এরকম একটা বাচ্চা মেয়ের উপর রাগ করে তুমি চলে আসলে। মা মরা মেয়ে কতদিন পর বাপের কাছে এসে ওইরকম একটা ধাড়ি মেয়েরে বাচ্চা মেয়ে বলতেছেন কোন জ্ঞানে? বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে বিয়ে দিলে 1 ঘন্টা বাচ্চার মা হতো, সে বলে বাচ্চা মেয়ে। সি 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 সি। রাগ হলি পরে তোমার কথার কোনো ট্যাক্সও থাকে না। ট্যাক্সও থাকবে কি করে? আমারে বলে 2 নম্বর মা। 2 নম্বর জিনিসের মানে কি? 2 নম্বর জিনিসের মানে হচ্ছে খারাপ জিনিস। আর 2 নম্বর মা মানে তাহলে 2 নম্বর মা মানে খারাপ মা। আমি খারাপ মা? সিদা তারে আদর করে ভালোবেসে বুঝালেই হয়। এরকম করে রাগ করে চলে আসলে হবে? সে আমি কিছু বুঝি না। সে আমারে মা ডাকবে, সে যদি মা না ডাকে তাহলে আমি তার সাথে কথাও বলবো না, তার মুখও দেখবো না। আপনি এর ব্যবস্থা করবেন, আদর করে ব্যবস্থা করবেন না ভালোবেসে করবেন সে আমি জানি না। আমি চাই সে আমারে মা বলে ডাকবে। এই তো ভেজালে ফেললে মালাবানু। আমারই কেন করতে হবে কাজটা কও? তুমি তারে দিয়ে মা ডাকাতে চাও, তাহলে পরে তুমি তাকে আদর দিবা, ভালোবাসবা, বুঝাবা। থাক, এ নিয়ে আমি কথা বলতে চাইনি। মামারা মেয়ে মামার বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, বাপের বউরে অটোমেটিক মা বলে ডাকবে, তা না? ব্যবহারের কি সিঁড়ি! ওরে বাবারে বাবারে, মা তো সে ডেকেছে, শুধু তার সাথে 2 নম্বর শব্দটা লাগিয়ে দিয়েছে। আপনি মনে হচ্ছে মেয়ের পক্ষ নিচ্ছেন। বেশি আবোল তাবোল করার চেষ্টা করবেন না। সে নিজের থেকে এসে মানে মা বলে ডাকে তো ভালো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই ঘরে বাইরে এরকম সমস্যা চলতে থাকলে আমার জীবনটা তো ভাজা ভাজা হয়ে যাবে মালাবানু। বাইরের তো আর কোনো বিষয় থাকছে না, কিছুদিনের মধ্যে তো আপনার চেয়ারম্যানি শেষ হয়ে যাচ্ছে। বাইরের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, অটোমেটিক আপনি সংসারে মন দিবেন। তোমার তো সবই অটোমেটিক হয়ে যায়। যাও শুয়ে পড়ো, বাকি যা হয় সব কিছু হানিমুন থেকে ফিরে এসে মীমাংসা করা যাবে না। তা হানিমুনে যাওয়ার জন্য গোছগাছ করা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। হানিমুনে যায় ওইখানে থাকা অবস্থায় আপনি চিঠি লিখে এই সমস্যার সমাধান করবেন, ঠিক আছে? ঠিক আছে, আসেন শুয়ে পড়েন। কুটরা কুটরা অন্ন কুটরা নখ বাকাতি চালান হামেস খেল দাউদ কেল গরমু সায়ে কুটরা নাইয়া কুটরার ধর কুটরার চালান টাইনান 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 মাঝ রাত্রি কি টাইনে আনতেছ? বাটি বাটি চালান হামজেল হুক কুস্তিল হুয়া হুয়া হায়াতি হামজেল হুক কুস্তিল হুয়া হুয়া হায়াতি। কি আসছে হঠাৎ করে মন্ত্র পড়তেছে তো? তুমি আমার বেরেন্টারে রিটায়ারমেন্ট থেকে ফিরায় আনার জন্য যে মন্ত্রের টুকটাক ঝাড়ফুকের বই এনে দিয়েছো, মন্ত্র মুখস্থ করে আমি সেই বেরেন্টারে আবার চাকরিতে নিয়ে আসতেছি। তুমি না বলতেছিলে
ওই খটমট জিনিস মুখস্থ করতে পারবা না, আর একটা বিয়ে করে তারে দিয়ে মন্ত্র মুখস্থ করানোর জন্য উপদেশ দিচ্ছিলে? অনেক ভাইবে দেখলাম সংসারে শান্তি অনেক বড় জিনিস। আমি মন্ত্র মুখস্থ করব না বলে তুমি আমার উপর রাগ করে না খেয়ে ঘুমায় পড়লে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বইতে যতগুলো মন্ত্র আছে সব মুখস্থ করে তবেই দম নেব। সত্যি প্রিয়তমা? ও প্রিয়তমা, তুমি আমার প্রিয়তমা। আমার না এখন গান গাতে ইচ্ছে করছে। তুমি যে আমার, ওগো তুমি যে ঝামেলা করো না তো, আমার মুখস্থ করতে দাও। বিস্কুটরা দিলাম চালান, দুশ্মন মুদ্দার টাইনান টাইনান। আর তোমার প্লিজ লাগে প্রিয়তমা, এই মাঝরাত্রি টানাটানি করে না। কাল সকালে মুখস্থ করে না। না, আমার স্বামীর আদেশ, মুখস্থ আমাকে করতেই হবে। তুমি ঘুমাও। আরে বাবা, আমি তো তোমার স্বামী, আমি তোমারে পুনরায় আদেশ করতেছি, তুমি এখন ঘুমাও। আগে আগে আদেশ পালন, পরে পরের আদেশ পালন। ও খুদা, কি কুক্ষণে যে আমি এই মন্ত্র মুখস্থ করার জন্য বলেছিলাম। শালা বাইকের টানাটানিতে বাসি না, এখন আবার বোন টানাটানি শুরু করেছে। দাবা দাবা দাও তো, এই রান্না করে যে খাবার দাবার রেডি করো, দাও। আমি না খেয়ে ঘুমাইছিলাম বলে আমার খুব ক্ষুধা লাগিছে, দাও। রান্নাঘরে সব রাখাই আছে, খেয়ে নাও গা। দোহাই মাদার দমের ঘর হককে হে টাইনান টাইনান টাইনান। এমনি তোমার বাইকের টানাটানিতে বাসি না, এখন আবার মাঝরাত্রিরে উনি টানাটানি শুরু করেছে। তত্ত্ব সব টাইনান টাইনান। দোহাই মাদার দমের ঘর হককে হে টাইনান টাইনান। এই শিল্পী রুশকিডা, তুমি তারে রুশনায় খালা ডাকবা, আর সে তোমারে তেরা মামা, বুঝতে পেরেছো? রুশনাই খালা, তেরা মামা, হঠাৎ করে খালা মামা আসলো কোনটা? হিসাবতে আসলো। শুনো, তুমি যদি আমার আব্বারে দুলাভাই ডাকো, তালি পরে আমি তোমার খালা হই, সেই হিসাবে রুশনাই তোমার খালা হয়। বুঝা গেল? যে গেল সবই গেল। সবই গেল মানে? সবই বুঝা গেল। চলেন রুশনাই খালা, মালাবো আপনারও জাতি বলিছে। যে চলেন তেরা মামা। খুদা, তুমি মামার সম্পর্ক সৃষ্টি করেছো খুদা। মামার ফাঁদে পড়ে আমি যে ছটফট করতে করতে মরে যাব খুদা। আমারে কেন তুমি মালাবুর ভাই করে জন্ম দিলে খুদা? মালাবু আমার খালা বা ফুপু হলে কি সমস্যা ছিল খুদা? দরজা খোলা আছে বেনু মামা, নির্ভয় চলে আসেন। আপনি কি খুঁজতেছেন বেনু মামা? না, তুই এতক্ষণ কথা করছিলি কার সাথে? খুদার সাথে একটা প্রাইভেট আলোচনা করতেছিলাম। আচ্ছা, তোর কি হয়েছে কদিন তেরা? তোর মনটা একদম আমসত্ব হয়ে গেছে, মুখটা একদম বাংলার পাস করে রাখিছিস, ঘটনাটা কি? সব শেষ হয়ে গেছে বেনু মামা, আশা ভরসা ভালোবাসা সব ধোঁয়াশা কুয়াশা ঝাপসা। আপনি কি দরবারে সিডা বলেন? আচ্ছা না, তোর কি হয়েছে ক না। তুই আমার এত বড় একটা উপকার করলি, আর তোর জন্য আমি কিছু করব না? তুই আব্বার কবজা করা তাবিজ আমারে আইনে দিলি, আর এই তাবিজ ইস্তেমাল করে খোদার ইশারায় ব্যাপক উপকার পাইছি। আজকে কি হয়েছে জানিস? এই যে তোর মামি, মানে তোর পেখম খালা, সে তো ইনভাইটেশন করে আমারে তার রান্না করা পায়েস খাওয়ালো। আর সেই পায়েসে যে কি স্বাদ, তুই যদি একটু খাতেই পারতি তাহলে টের পাতি। দোয়া করি প্রেমের পথে আপনি আরো আগায় যান। আমার জন্য আপনি কিছু করতে হবে না। আমার প্রেম মামার বাড়ি খেয়ে স্টপ হয়ে গিয়েছে। মামার বাড়ি মানে? কিটা তোরে বাড়ি দিছে? আর তোর মামা বলতে তো আমি একা, আমি তোরে বাড়ি দিলাম কখন? এটা একটা হিসাবের বিষয়, আপনি বুঝবেন না। আপনি আপনার বিষয়টা কোন? না, আমি যে কথা তোরে কতি আইছিলাম, কালকে সকালের দে গুরুজির কাছে আবার তালিম নেওয়া শুরু করব। তা তুই সকাল 6টার সময় আমারে ঘুমের থেকে জাগায় দিবি, মনে থাকবে না তো? ঠিক আছে, আপনি যে নিশ্চিন্তে ঘুমান।
ভুল করিস না কিন্তু, ডেকে দিস কিন্তু। আর এখন ঘুমো, বগলো আমি বাদ দিয়ে। সিরকুট দুটো নিয়ে তখন থেকে কি গবেষণা করছো? গবেষণার এই বিষয়ে বন্দনা, কে বা কাহারা আমার আর স্বর্ণলতার মধ্যে ভুল বোঝাবুঝি করে আমার পালাটাকে ব্যাহত করতে চেয়েছিল, সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। দেখো দেখো বন্দনা, দুটো চিঠিতেই এই দেখো, এই যে ল, এই যে ল, আর ন, এই যে ন, ন, দেখো দুটোতে একই রকম। দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ তাই তো, মনে তো হচ্ছে দুটো সিটে একজনের লেখা। একজনের লেখা তো বটেই, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিলাস নটরাজের চোখকে ফাঁকি দেওয়া তত সহজ নয়। এখন যেটা করতে হবে সেটা হলো, কে পাঠালো এই সিরকুট, এই তো সেটা জানার চেষ্টা করে সময় নষ্ট করার দরকার নেই। তোমার মতো অদূরদৃষ্টিজনেরা তো সে কথা বলবেই। যে উড়ো চিরকুট দিয়ে আমার পালাকে বিকৃত করতে চেয়েছিল, সে ব্যর্থ হয়ে কি হাত গুটিয়ে বসে থাকবে? এই চিরকুট ষড়যন্ত্রকারীকে অবশ্যই খুঁজে বার করতে হবে। কিভাবে খুঁজে বার করবে শুনি? যার কোনো হদিশ জানো না তাকে তুমি খুঁজে বার করবে? শোনো বন্দনা, অপরাধীকে খুঁজে বের করার প্রথম নিয়ম কি জানো? সবাইকে সন্দেহ তালিকা রেখে সন্ধান করতে হবে। আমাকেও সন্দেহ তালিকায় রাখবে নাকি? না না, তোমাকে তো প্রথমে সন্দেহ তালিকায় রেখেছিলাম, তুমি সেই সন্দেহ সফলতার সাথে দূর করেছো। এখন আমাকে প্রথমেই জানতে হবে যে এত গোপন রাখার পরেও স্বর্ণলতা যে আমার পালায় পাঠ করছে, সেটা কি করে ফাঁস হলো। প্রথমে আমাকে স্বর্ণলতাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপরে আমি টগরকে জিজ্ঞেস করব। কারণ তার বন্ধু বেনু আমার পালায় পাঠ করছে, কিন্তু সে কোনো পাঠ পায়নি, হয়তো হিংসাবশত। বুঝতে পেরেছি, গ্রামের সব মানুষকে তুমি সন্দেহের তালিকায় তুলে শত্রু বানাতে যাচ্ছ। লেখকেরা কোনো শত্রুকে ভয় করে না বন্দনা। ময়ূর মিলনকে জিজ্ঞাসা করছে, একটা কথা বলবা, সোহেলির প্রেমে পড়ে তুমি আমারে ভুলে গেলে, সেই সোহেলি তবে ছেড়ে গেল কেন তোমারে? তখন মিলন বলছে, তোমার তো না বুঝার কথা না ময়ূর, এক কুল ভেঙে গেলে যে আর এক কুলে দাঁড়ায়, সেগুলো তারে ছাড়ে। সোহেলি আরেক রঙের জালে জড়িয়েছে ময়ূর। ঘটনাটা জানার পরে আমার মনে হলো, আমি কি এতই তুচ্ছ, আমি কি এতই অবজ্ঞার পাত্র? এ দেখেছিস মিলনের সংলাপগুলো, দেখেছিস একেবারে গুলির মতন না? এ ভাই, আপনি তো পাঠ করেন হচ্ছে নায়িকার মামার, তা আপনি নায়কের পাঠ মুখস্থ করতেছেন কি জন্যে? মনে মনে একটা প্ল্যান করেছি, এখন থেকে আর নায়িকার মামার পাঠ করবো না, সরাসরি নায়কের পাঠ করবো। আল্লাহ, আপনি এটা কি বলছেন মে ভাই? আপনি তো কোনোদিন এরকম বলেননি। মানে বিলাস নটরাজ যখনই আপনার যে পাঠ দিয়েছে আপনি সেটাই করেছেন। এখন আপনি এগুলো কি বলছেন আমি বুঝলাম না। এই রেভলিউশন করছেন কি জন্যে? রেভলিউশন না, কি কর্ম কর, মন চাচ্ছে। এ কি ঠাকুরদা, হ্যাঁ ঠাকুরমার নিয়ে একেবারে মাঝরাতে চলে এসেছেন? এ তো দেখি মানে আশ্চর্যের উপর দিয়ে স্ট্রেঞ্জের ব্যাপার। সারা রাত দোকান খোলা রাখবা, খদ্দের কি আসবে না? না না, তা তো আসবি, কিন্তু এবারে মাঝরাত্রিরে আপনি নিয়ে আসেছেন। দিনের বেলা আসতে পারে না, রাত্রির বেলা লোক চলাচল নেই, তাই বাইরের দুনিয়াটা তো ঠাকমারে দেখাতে নিয়ে আসলাম। ও তাহলে তো দোকান দিবার আপনি খোলা নেই, কিন্তু খুবই ভালো ফল পাওয়া গেল, তাই না? ঠাকুমা কি খাবেন? এই দুধের সাথে মিল্ক ওভালটিন দিয়ে দেবো? না না, একটা কাঠি লজেন দে তো, সেই ছোটবেলায় বাবার সঙ্গে দোকানে গিয়ে খাতাম। স্বামীর সাথে এতদিন পরে আইসেও কাঠি লজেন খাইতে চাচ্ছ? ঠিক আছে, একজোড়া কাঠি লজেন দাও, আমি একটা খাই। এই লাঠি লজেন দে, লাঠি লজেন দে। ঠাকুরদা, আপনাকে তো হেভি ফাইন লাগতেছে, মনে হচ্ছে একদম সাদা কবুতর। আপনারা এখনো ঘুমান নিচে? ওরে পাগল, আসল কথাটা না শুনে সারবি না মনে হচ্ছে। তাহলে শোন,
আজকের দিনে সদানন্দপুর থেকে তোর এই ঠাকমারে আমি বিয়ে করে আনিয়েছিলাম। সেই কথা মনে করতে করতে ঘুমটা ছুটে গেল। ওরে বাইশ রে মাস, আজকে তাহলে আপনাকে বিবাহ বার্ষিকী, তা আগে কবেন না? এটা কর, এর জন্য ওই যে মিল্ক, এই কফি, তারপর ওভালটিন সবকিছু মিক্সার করে একটা কিছু বানাই খাওয়া তো তাড়াতাড়ি। কি সব কলি, এ তো আমার বাপে জমেও শুনি। আরে ঠাকুমা, নাম শুনে কি করবেন? বানায় দিচ্ছি, খায় দেখেন কি রাম সুয়াদ। এটা তো এখনো খুলুনি। খোল খোল। হ্যাঁ, দে।